আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেন একাডেমি। আজকে আমরা জৈব যৌগের কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেই টপিকটা এসএসসি অ্যান্ড এসএসসি দুইটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে কার্যকরীমূলক, দেন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীটা, এটা নিয়ে জাস্ট কিছু আলোচনা করব। এটা কিছু প্রস্তুতি, দেন হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এই কিছু টপিক নিয়ে আজকে আমাদের ক্লাসটা। ফার্স্ট আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক। দেখো, প্রায় বেশ কিছুদিন যাবত আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারি নাই, অর্থাৎ আমার এক্সাম ছিল, এর জন্য ক্লাস নেওয়া হয় নাই। সো আজকে আমরা এইখানে জাস্ট যে কয়টা টপিক আছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমাকে যেটা জানতে হবে, জৈব যৌগের বা জৈব যৌগ তুমি যখন এটা নিয়ে যখন আলোচনা করবা, যখন তুমি নিজে ক্লাস করবা, যখন তুমি অন্যকে পড়াবা, নিজে যখন পড়বা, তখন তোমাকে এগুলো সম্পর্কে মাস্ট জানতে হবে। ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক, দেন সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন, এর সাধারণ কিছু প্রস্তুতি, দেন হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম। আমরা ফার্স্ট জেনে নেই আমাদের কার্যকরীমূলকটা কি। কার্যকরীমূলক, দেখো, কার্যকরীমূলক তোমার কোশ্চেন আসতে পারে, ক নম্বরে আসতে পারে, এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্যকরীমূলক কাকে বলে, এসএসসির জন্য গুরুত্বপূর্ণ। যে কার্যকরীমূলক কাকে বলে সংজ্ঞাটা দাও, এটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্যকরীমূলকের সংজ্ঞাটা হচ্ছে জৈব যৌগের অনুস্থ যে সকল মৌল পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কার্যকরীমূলক। তো এটা আমি লিখে দেই, যেভাবে লিখে দেবে এভাবে তুমি মুখস্থ করবা। এটা যখন তুমি খাতার মধ্যে লিখবা, স্যারে নাম্বার দিতে বাধ্য, কারণ এটা সংজ্ঞাটা এরকম একটা সুন্দর একটা সংজ্ঞা, যে জৈব যৌগের অনুস্থ যে সকল মৌল পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কার্যকরীমূলক। তাই আমি এখানে লিখে দিই জৈব যৌগের অনুস্থ, জৈব যৌগের অনুস্থ যে সকল মৌল পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকেই কার্যকরীমূলক বলে। দেখো, এখানে বলে লেখা হচ্ছে খুবই বাজে, তুমি কি করবা, আমি যেগুলো বলতেছি ওগুলো জাস্ট খেয়াল করবা। এইখানে লেখা কি লিখতেছি ওইটা আসলে দেখার দরকার নাই, এটা লেখা মোটামুটি খুবই বাজে হয়েছে। তাই আমি আরেকবার বলে নেই, কার্যকরীমূলক কাকে বলে। কার্যকরীমূলক হচ্ছে জৈব যৌগের অনুস্থ, অর্থাৎ এটা জৈব যৌগের মধ্যে থাকতে হবে, জৈব যৌগের অনুস্থ যে সকল মৌল পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া। তুমি কি মনে রাখবা, জৈব যৌগের অনুস্থ মৌল পরমাণু বা মূলক, তিনটা মৌল পরমাণু বা মূলক জৈব যৌগ কি করে, ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কি, কার্যকরীমূলক। যখন আমরা এই অ্যালকেন করব, অ্যালকিন করব, অ্যালকাইন করব, অ্যালকোহল করব, অ্যালডিহাইড করব, এই প্রত্যেকটা আমাকে একটা কার্যকরীমূলক চিনতে হবে, প্রত্যেকটা একটা কার্যকরীমূলক থাকবে। আচ্ছা, এখন যে আমি মাত্রই বললাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা সমগোত্রীয় শ্রেণী। তো এর পরবর্তীতে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি, সমগোত্রীয় শ্রেণী তোমার সংজ্ঞা আসতে পারে। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা কিরকম হতে পারে, যে একই ধরনের কার্যকরীমূলক যুক্ত সমধর্মী জৈব যৌগের গ্রুপকে কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলা হয়। আমি এখানে লিখি একই ধরনের, দেখো একই ধরনের কার্যকরীমূলক যুক্ত, কার্যকরীমূলক যুক্ত সমধর্মী জৈব যৌগের গ্রুপকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী হচ্ছে এইখানে আমাকে একই ধরনের কার্যকরীমূলক থাকতে হবে। এজন্যই আমি প্রথমে কার্যকরীমূলকটা নিয়ে আলোচনা করলাম, যে কার্যকরীমূলকটা কি। কার্যকরীমূলক হচ্ছে জৈব যৌগের অনুস্থ যে সকল মৌল পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কার্যকরীমূলক। দেন আমি যেটা বললাম সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে একই ধরনের কার্যকরীমূলক হতে হবে। একই ধরনের কার্যকরীমূলক হওয়ার পরে সমধর্মী জৈব যৌগের গ্রুপকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এখন সমগোত্রীয় শ্রেণীর তোমার চারটা বৈশিষ্ট্য জানতে হবে, মাস্ট জানতে হবে। এই চারটা বৈশিষ্ট্য কি কি, দেখো, সমগোত্রীয় শ্রেণীর মধ্যে চারটা বৈশিষ্ট্য হচ্ছে, যে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এক নম্বর যে বৈশিষ্ট্য, এই সমগোত্রীয় শ্রেণীর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের একটি সাধারণ সংকেত থাকতে হবে। কি থাকতে হবে, একটি সাধারণ সংকেত থাকতে হবে। একটি
একটি সাধারণ সাধারণ সংকেত সংকেত থাকতে একটি সাধারণ সংকেত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এদের প্রতিটি সদস্যের মধ্যে অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে যৌগটা থাকবে এদের প্রত্যেকটি সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। মিথিলিন মূলকটা হচ্ছে CH2 মূলক, এই CH2 মূলকের পার্থক্য থাকতে হবে। তুমি জাস্ট এখানে লিখতে পারো যে প্রতিটি মূলকের মধ্যে মিথিলিন, প্রতিটি সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। আমি লিখি প্রতিটি সদস্যের মধ্যে মিথিলিন মূলক অর্থাৎ CH2, এটা হচ্ছে মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের মিথিলিন, এটা আমি এখানে লিখি মিথিলিন মূলক, মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। 3 নম্বর হচ্ছে এদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। কি থাকবে? একটি নির্দিষ্ট। কারণ যখন আমি সংজ্ঞাটা লিখছিলাম সংজ্ঞার মধ্যে এরকম বলা হয়েছিল একই ধরনের কার্যকরী মূলক যুক্ত সমধর্মী জৈব যৌগের গ্রুপকে কি বলা হয়? সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তার মানে অবশ্যই একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকতে হবে। একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকতে হবে। আর 4 নম্বর যেটা বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের কিছু সাধারণ প্রস্তুতি থাকবে। কি থাকবে? কিছু সাধারণ প্রস্তুতি থাকবে। তুমি জাস্ট এখানে লিখতে পারো যে সাধারণ প্রস্তুতি থাকবে। আচ্ছা, এই সমগোত্রীয় শ্রেণী কারা? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ওরাই যাদের একটি সাধারণ সংকেত থাকবে, এদের প্রতিটি সদস্যের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, এদের একটি কার্যকরী মূলক থাকবে, আর এদেরকে আমি প্রস্তুত করতে পারবো, একটা সাধারণ প্রস্তুতি থাকবে। এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে তারা হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী। এখন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে কারা কারা আছে? সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যদি আমি SEC লেভেলে আলোচনা করি তাহলে আমি ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে অ্যালকেন, তারপর পাবো অ্যালকিন, এরপর হচ্ছে তোমার অ্যালকাইন, এরপর অ্যালকাইল, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এনাফ। আর তেমন আলোচনা নাই। কিন্তু যখন আমি উচ্চতর লেভেলে আলোচনা করব তখন আমার ইথার, অ্যামাইড, এগুলা কিটুন, এগুলা নিয়ে আরো আলোচনা করতে হবে। এস্টার আছে, ওগুলা যখন হায়ার লেভেলে আমি যাব তখন ওগুলো নিয়ে আলোচনা করব। আর যখন আমি SEC লেভেলে থাকবো তখন আমাকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই কয়েকটা জানি আমার এনাফ। সো আজকে আমরা এই সমগোত্রীয় শ্রেণীর ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন নিয়ে আমরা সাধারণ আলোচনা করব। তো অ্যালকেন নিয়ে আলোচনা করতে গেলে অ্যালকেনের আমার সাধারণ সংকেত জানতে হবে, অ্যালকেন কাকে বলে এটা আমার জানতে হবে, অ্যালকেনের কোনো কার্যকরী মূলক আছে কিনা এটা আমার সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে অ্যালকেনের কিছু সাধারণ প্রস্তুতি, দেন হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এগুলো সম্পর্কে জানলেই মোটামুটি আমার অ্যালকেন সম্পর্কে জানা শেষ। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই অ্যালকেন কি। তোমাকে যদি আমি কোশ্চেন করি অ্যালকেন কাকে বলে, তো তুমি আনসারটা কিভাবে দিবা? অ্যালকেন হচ্ছে তোমার একটা সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী। তো অ্যালকেনের মধ্যে তোমার যখন বলবে কাকে বলে তোমার সংজ্ঞাটা এরকম ভাবে দিতে হবে, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকলে, মানে যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে আমরা অ্যালকেন বলতে পারি, অ্যালকেন বলবো। অর্থাৎ অ্যালকেনের মধ্যে আমার কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন থাকবে। আর অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, দেখো আমি যদি এখানে অ্যালকেন লিখি KAN, অ্যালকেন, এই অ্যালকেনের একটা সাধারণ সংকেত কি দেখো? সাধারণ সংকেত হচ্ছে এটা না, মিথেন যদি আমি লিখি এখানে মিথেন, দেখো মিথেন, কার্বন যেহেতু না, হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে এটা বেশি, 2 আর 3 দ্বিগুণের চেয়ে 2টা বেশি, দেখো CnH2n +2। আচ্ছা, মিথেনের কথা চিন্তা করলে কার্বন যদি একটা হয় তার মানে 2 আর এটা 2টা। এটা হচ্ছে আমার কি অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত তুমি কিভাবে মনে রাখবা? যে কার্বন যে কয়টা আছে, হাইড্রোজেন কি হবে? তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি হবে, সেটা হচ্ছে আমার অ্যালকেনের সাধারণ সংকেত। এভাবে আমি যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত জানতে পারলাম, এখানে n, দেখো n, এই যে এখানে যে n আছে n, এই n মানে হচ্ছে তোমার 1 নরমাল সংখ্যা, 1 2 3 4 5 6 ডট ডট ডট, মানে এগুলো জাস্ট স্বাভাবিক সংখ্যা। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে যদি তুমি n এর মান 1 ইউজ করো, আর মনে রাখবা যখন আমরা নামকরণ করব, নামকরণের মধ্যে তোমার 3টা টপিক পাবো, সেটা হচ্ছে রুট ওয়ার্ড পাবো, তারপর সাফিক্স পাবো, তারপর হচ্ছে প্রিফিক্স পাবো। রুট ওয়ার্ডের ক্ষেত্রে
আচ্ছা ওগুলো জানা দরকার নাই, আপাতত জানা দরকার নাই। দেখো এখানে যখন তুমি এক ইউজ করবা, n এর মান যখন এক ইউজ করবা তখন তুমি এখানে যখন উচ্চারণ করবা তখন এই এক মানে হবে মিথ, কেমিস্ট্রিতে এক মানে কি মিথ। যখন তুমি দুই ইউজ করবা দুই মানে কি হবে, দুই মানে হবে ইথ। যখন তুমি তিন ইউজ করবা তিন মানে হবে প্রুফ, চার মানে হবে বিয়োগ, পাঁচ মানে হবে প্যান্ট। এভাবে আপাতত 10 পর্যন্ত জানলেই হয় যে মিথ, ইথ, প্রুফ, বিয়োগ, প্যান্ট, তারপর হচ্ছে হ্যাক্স, তারপর হ্যাক, অফ, নন ডেক, এগুলো জানলেই হয়। কোন ডেক টু ডেক এগুলো জানা দরকার নেই। দেখো এখানে n হচ্ছে 1 2 3 এগুলোর মান। এখন আমি যখন এর কিন্তু একটা সমগোত্রী শ্রেণী, অবশ্যই আমার এর মধ্যে কিছু সদস্য সম্পর্কে জানতে হবে। সদস্যগুলো কি কি হতে পারে? অ্যালকেনের মধ্যে যে ফার্স্ট সদস্য সেটার নাম হচ্ছে মিথেন। মানে মিথেন কিভাবে আসলো এটা জাস্ট আমি তোমাকে বোঝাই। দেখো মিথেন কিভাবে আসলো। মিথেন মানে মিথ, তোমাকে আগে জানতে হবে যে এই মিথ ইথ এগুলো কি। এই যে মিথ, মিথ মানে তোমার এক, মিথ মানে এক। যখন তুমি n এর মান 1 ইউজ করবে তখন তোমার উচ্চারণ করতে হবে মিথ। উচ্চারণ কি করতে হবে? মিথ। যখন তুমি 1 এর মান 2 ইউজ করবে, n এর মান 2 তখন উচ্চারণ হবে ইথ। তারপর যখন হচ্ছে 3 ইউজ করবে তখন কি প্রুফ, তারপর হচ্ছে বিউট। বিউট মানে এখানে 4, তারপর হচ্ছে প্যান্ট। এই প্যান্ট মানে হচ্ছে 5, তারপর হচ্ছে হ্যাক্স, হ্যাক্স মানে হচ্ছে 6, তারপর হচ্ছে হ্যাপ, তারপর হচ্ছে হ্যাপ, হ্যাপ মানে হচ্ছে 7, তারপর হচ্ছে অফ, অফ মানে হচ্ছে 8, তারপর হচ্ছে নন 9, ডেক, ডেক মানে হচ্ছে 10। এইগুলো সম্পর্কে তোমার মাস্ট জানতে হবে। তুমি যদি এগুলো না জানো তখন তুমি এর সদস্য বের করতে পারবে না। যে অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন, দুই নম্বর সদস্য ইথেন, তিন নম্বর সদস্য হচ্ছে প্রোপেন। এগুলো কিভাবে আসলে এখন আমি এগুলো নিয়ে আলোচনা করি। দেখো মানে অ্যালকেনের প্রত্যেকটা সদস্য আমি নামকরণ করতেছি। কিভাবে নামকরণ করব মনে রাখবা। অ্যালকেন যখন আমি নামকরণ করব তখন এর শেষে এন উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? এন উচ্চারণ হবে। দেখো অ্যালকেন যদি আমি এখানে লিখি এ এল কে এ এন অ্যালকেন, এখানে যে এন আছে এ এন ই এন, এই এনটা উচ্চারণ হবে, বা তুমি এটা এন লিখতে পারো, এন উচ্চারণ হবে আর এন উচ্চারণ হবে। ঠিক আছে? যখন আমি অ্যালকেনের প্রত্যেকটা সদস্য বের করব তখন আমার শেষে কি উচ্চারণ হবে? এন উচ্চারণ হবে। যখন আমি 1 ইউজ করব 1, যখন আমি 1 ইউজ করব, এই 1 মানে হচ্ছে মিথ। এটার সাথে যখন আমি, যেহেতু এটা অ্যালকেনের সদস্য, যেহেতু এটা আমি CN H2N + 2 এটা ইউজ করব, তখন আমার কি করতে হবে? এই মিথের সাথে আমার কি করতে হবে? এন যোগ করতে হবে। এই মিথ প্লাস এন এই দুইটা একসাথে তোমার কি হয়? দুইটা একসাথে হয় মিথেন। দুইটা একসাথে কি হয়? মিথেন। এভাবে আমি প্রত্যেকটা সদস্য বের করব। যখন আমি 2 ইউজ করব, দেখো আচ্ছা এখন মিথেন তো আমি বুঝলাম, যখন আমি 1 ইউজ করলাম মিথেন, 2 ইউজ করলে ইথেন, 3 ইউজ করলে প্রোপেন। এখন মিথেন, ইথেন, প্রোপেন এগুলার যে আণবিক সংকেত বা গাঠনিক সংকেত এটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এটা সম্পর্কে জানার জন্য আগে আমি জেনে নিই যে অ্যালকেনের কোনো কার্যকরীমূলক আছে কি নাই। মনে রাখবা অ্যালকেনের কোনো কার্যকরীমূলক নাই। কেন নাই? কারণ কার্যকরীমূলক এর সংজ্ঞাটা কি ছিল? জৈব যৌগের অনুষ্ঠিত যে সকল মৌল, পরমাণু বা মূলক জৈব যৌগের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কার্যকরীমূলক। সাপোজ আমি যদি এখানে এটা দেই হাইড্রোক্সিল মূলক, এটা কি? এটা দ্বারা ইন্ডিকেট করে এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক। এই OH-টাকে আমরা অ্যালকোহল ইন্ডিকেট করি। সেইভাবে আমি CHO দিলে এটা আমি অ্যালডিহাইডকে ইন্ডিকেট করি। সেইভাবে আমি COOH দিলে এটা আমি জৈব অ্যাসিডকে নির্দেশ করি। যদি এরকম থাকে, দুইটা বন্ড থাকে, তখন আমি এটাকে অ্যালকেন হিসেবে আইডেন্টিফাই করি। যখন এরকম তিনটা বন্ড থাকে আমি এটাকে অ্যালকাইন হিসেবে আইডেন্টিফাই করি। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই। এজন্য অ্যালকেনের কি নাই? অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নাই। কেন নাই বললাম তো, এরকম তেমন কোনো কিছু নাই যাকে দ্বারা আমি কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। তবে অ্যালকেনের প্রতিটি সদস্যের মধ্যে যে কার্বন কার্বন বন্ড থাকবে, এই কার্বন কার্বন বন্ড থাকবে সিঙ্গেল বন্ড। কি বন্ড? সিঙ্গেল বন্ড। অর্থাৎ আমি অ্যালকেনকে এভাবে প্রকাশ করতে পারি, এভাবে থাকবে। আর মনে রাখবা এই কার্বন হচ্ছে একটা চতুর্যুজী মৌল। এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। তার মানে এখানে তার এই কার্বনের সবসময় মনে রাখবে কার্বনের 4টা হাত থাকে। যেহেতু এখানে একটা হাত পূর্ণ হয়েছে, বাকি আরো 3টা হাত, বাকি আরো কয়টা হাত? 3টা হাত খালি রয়েছে। তো এভাবে আমরা কি করতে পারি? অ্যালকেনকে প্রকাশ করতে পারি। তাছাড়া আমি এটা এভাবে লিখতে পারি, এখানে একটা আর, এখানে একটা আর। এখানে এই আরটা কি? এই আর হচ্ছে অ্যালকাইল মূলক। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল 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 মূলক। এই অ্যালকাইল মূলক নিয়ে আমরা নেক্সট কোন ক্লাসে আলোচনা করব যে অ্যালকাইল মূলকটা কি। আজকে এখানে আলোচনা করা যাবে, সমস্যা নাই।
আচ্ছা, যখন আসবে তখন আমরা আলোচনা করবো। তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি যে আর সি, তারপর আরেকটা বন্ড সি, তারপর হচ্ছে আরেকটা বন্ড, এভাবে আমরা অ্যালকেনকে প্রকাশ করতে পারি। কিন্তু দেখো এইখানে কিন্তু একক বন্ধন আছে। এখন এই একক বন্ধন থাকলে যে অ্যালকেনের বৈশিষ্ট্য হবে বা অ্যালকেনকে ম্যাগনেটিক করতে পারবে সেটা কিন্তু এরকম না। কেন এরকম না আমি সাপোজ বুঝাই, তার পরবর্তীতে আর আলোচনা করব। দেখুন CH4 মিথেন, এটা হচ্ছে মিথেনের আণবিক সংকেত। এটা যদি আমি গাঠনিক সংকেতে কনভার্ট করি এটা এরকম হবে, এটা হবে এরকম। এখন কথা হচ্ছে দেখো এইখানে কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধনটা, এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন কিন্তু কি একক বন্ধন। আগে যদি তোমার এরকম থাকলে আমি তো বলতেছি এটা হচ্ছে তোমার অ্যালকেন। এখন কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন। এটা যেহেতু কার্বনের সাথে কার্বন একক বন্ধন এবং কার্বনের সাথে হাইড্রোজেন একক বন্ধন, এই দুইটার মধ্যে একক বন্ধন, এটা আলাদা তেমন কিছু ইন্ডিকেট করতেছে না, নতুন কোনো কিছু ইন্ডিকেট করতেছে না। এজন্য আমরা অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নাই, তা এইভাবে আমরা বের করতে পারি যে অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নেই। আমরা যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত CN H2N H2N+2 এটা সম্পর্কে জানতে পারলাম। এটার আলোকে আমরা বাকি সদস্যগুলো বের করতে পারবো। আমরা মিথেন বের করতে পারবো। মিথেন বের করলে কিভাবে বের করবো? মিথ মানে হচ্ছে 1, তার মানে C1H2 * 1 প্লাস হচ্ছে 2, C1H হচ্ছে 2 প্লাস হচ্ছে 2, C1H4, এটা হচ্ছে CH4। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন। এটা কি সংকেত? এটা হচ্ছে আণবিক সংকেত। এটা কি সংকেত? আণবিক সংকেত। গাঠনিক সংকেতটা কি হবে? এটাকে জাস্ট বাংলায় লিখলে গাঠনিক সংকেত হবে। কার্বন 4টা, হাইড্রোজেন 4 পাশে। এটা হচ্ছে কি সংকেত? এটা হচ্ছে গাঠনিক সংকেত। এটা কি সংকেত? এটা হচ্ছে গাঠনিক সংকেত। আচ্ছা, তো এইভাবে আমরা বের করতে পারবো। বাকিগুলো বের করতে পারবো। যদি আমি ইথেন বের করি, দেখো তো ইথেন বের করলে কি করতে হবে? আমার C2H2 * 2 প্লাস হচ্ছে 2, তার মানে C2H4 প্লাস হচ্ছে 2, C2H6। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। দেখো ইথেন কিভাবে আসলো? এই যে ইথ, এর সাথে কি যুক্ত হয়েছে? N, এই দুইটা মিলে কি হলো? দুইটা মিলে হলো ইথেন। যেহেতু তুমি 2 ইউজ করছো, 2 ইউজ করা মানে তুমি ইথ, আর যেহেতু আমি এটা অ্যালকেনের সাধারণ সংকেতের মধ্যে ইউজ করছি, তার মানে কি হবে? N উচ্চারণ হবে। এই দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হবে ইথেন। দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হবে ইথেন। আচ্ছা, তো আমি মিথেন সম্পর্কে জানতে পারলাম, ইথেন সম্পর্কে জানতে পারলাম। সেম ভাবে আমি প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, নন, এগুলো সম্পর্কে আমি জানতে পারবো। এখন ইথেনের এটা হচ্ছে তার আণবিক সংকেত। এটা কি সংকেত? এটা হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেত। সেম ভাবে এটার আমি গাঠনিক সংকেত বের করতে পারি। কিভাবে বের করব? অ্যালকেনের মধ্যে কি হয়? কার্বন কার্বন সবসময় একক বন্ধন। দেখো কার্বন কার্বন একক বন্ধন। এখন যেহেতু এখানে কার্বন সংখ্যা 2টা, আমি জাস্ট 2টা কার্বন দিলাম। এই কার্বনের হাত কয়টা খালি? এই কার্বনের হাত খালি তোমার 3টা। এই কার্বনের হাত খালি 3টা। জাস্ট এখানে হাইড্রোজেন বসাই দিলাম, হাইড্রোজেন বসাই। তার মানে এইটা হচ্ছে ইথেনের গাঠনিক সংকেত। আমি এটাকে এভাবে লিখতে পারি, বা আমি এইখানে দেখো যদি আমি এতটুকু লিখি, এখানে হাইড্রোজেন 3টা আর হচ্ছে কার্বন, তার মানে হচ্ছে CH3, তারপর একটা বন্ড, এইখানেও হচ্ছে CH3। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে তোমার, এই যৌগের নাম কি? ইথেন। এভাবে আমি প্রত্যেকটা সদস্য বের করতে পারবো। কার সদস্য? অ্যালকেনের প্রতিটি সদস্য বের করতে পারবো। মিথেন, ইথেন, প্রোপেন, পেন্টেন, বিউটেন, হেক্সেন, অক্টেন যেগুলো আছে এগুলো আমি সবগুলো বের করতে পারবো। আচ্ছা, তো অ্যালকেনের প্রতিটি সদস্য কিভাবে বের করতে হয় তা আমরা জানতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা যে অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। এখন সম্পৃক্ত কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। সম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ কার্বন কার্বন যখন একক বন্ধন থাকবে তখন তারা যে সদস্য বা যে যৌগগুলো তৈরি করবে সেগুলো হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। আর অসম্পৃক্ত কারা? যারা একের অধিক বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, তারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। আমরা পরবর্তীতে আলোচনা করব অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ ব্যাখ্যা করো, অ্যালকাইন একটা অসম্পৃক্ত যৌগ ব্যাখ্যা করো। এগুলো আমরা নেক্সট কোন ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যালকাইন একটা কি সম্পৃক্ত যৌগ। কেন সম্পৃক্ত যৌগ? কারণ অ্যালকাইনের মধ্যে কি হয়? কার্বন কার্বন একক বন্ধন থাকে, এজন্য এটা কি যৌগ? এটা একটা সম্পৃক্ত যৌগ। আচ্ছা, তো অ্যালকিন সম্পর্কে আমার মোটামুটি জানা শেষ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেনের কিছু প্রস্তুতি। দেখো অ্যালকেনের কিছু প্রস্তুতির মধ্যে ফার্স্ট, যেহেতু এটা মোটামুটি এসএসসি লেভেলের একটা ক্লাস,
সুতরাং এসএসসি ওই যতটুকু আলোচনা আছে ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। দেন ওই আলোচনা শেষ হলে পরবর্তীতে আমরা ইন্টারমিডিয়েট কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো অ্যালকেনের সাধারণ কিছু প্রস্তুতির মধ্যে যেটা জানা দরকার, এক নম্বর প্রস্তুতি, সেটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি, আমার কাছে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, কিসের বিক্রিয়া? হাইড্রোজেনের বিক্রিয়া। অর্থাৎ এই প্রস্তুতিটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে আমি কিভাবে মিথেন প্রস্তুত করতে পারবো। এই মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে অ্যালকেন প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড হতে হতে অ্যালকেন, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি কিরকম প্রস্তুতি হবে? ফার্স্ট আমাকে কি দরকার? ফার্স্ট আমাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগবে, আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো। কিসের? হাইড্রোজেনের। হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো কিসের সাহায্যে? নিকেল প্রবাহ 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতটুকু হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসেতে মিথেন প্রস্তুত করা হয়, এতে কোন প্রভাবক ইউজ করা হয়? মিথেন প্রভাবক ইউজ করা হয়। আর কত তাপমাত্রা ইউজ করা হয়? সেটা হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করা হয়। যখন আমি এটা দেব তখন আমার কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে, সাথে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। এখন জাস্ট তুমি সমতাকরণ করো। সমতাকরণ কিভাবে করবা? দেখো, এখানে হাইড্রোজেন আছে তোমার 4টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। কয়টা আছে? 6টা। দেখো, এইখানে অক্সিজেন কিন্তু 2টা, কার্বন কিন্তু একটা। এইখানে হাইড্রোজেন কয়টা? এইখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, 2টা আর 4টা কয়টা? 6টা। এখানে যে আমি ধরো এখানে যে আমি 4 দেই আর এখানে যে আমি 2 দেই, এইখানে হচ্ছে 2 দুগুণে 4 আর হচ্ছে 4 8, এখানে কত? 4 দুগুণে 8। তো এটা হচ্ছে তোমার এই সমতাকরণ, যে কার্বন ডাই অক্সাইডের সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে, কত অণু হাইড্রোজেন গ্যাস? 4 অণু হাইড্রোজেন গ্যাস, তখন আমার কি উৎপন্ন হয়? মিথেন উৎপন্ন হয়, আর সাথে 2 অণু পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেনের প্রথম সদস্য, এটার নাম হচ্ছে এই মিথেন। এই মিথেন প্রস্তুত করার প্রক্রিয়া মিথেন। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে যখন আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তখন আমার কি হবে? তখন আমার মিথেন উৎপন্ন হবে। এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি। 2 নম্বর আর কিছু প্রস্তুতি আছে, সেটা হচ্ছে আমরা অ্যালকিন হতে প্রস্তুত করতে পারি, অ্যালকাইন হতেও প্রস্তুত করতে পারি। তো দেখো, আমি যদি অ্যালকিন হতে প্রস্তুত করি, অ্যালকিন, অ্যালকিন হতে প্রস্তুতি, অ্যালকিন হতে প্রস্তুতি, অ্যালকিন হতে প্রস্তুতি মানে আমার অ্যালকিনের একটা সদস্য সম্পর্কে আমার জানতে হবে। আর অ্যালকিনের সদস্য এটা আমরা কিভাবে বের করব? অ্যালকিনের সদস্য বের করতে গেলে অ্যালকিনের যে সাধারণ সংকেত সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে কার্বন যতটা, হাইড্রোজেন তার দ্বিগুণ। কার্বন যদি থাকে 2টা, হাইড্রোজেন হবে কয়টা? 4টা। আর মনে রাখবা, এই অ্যালকিনের মধ্যে মিথিন বলতে কোনো ওয়ার্ড নাই। মিথিন, মিথিন বলতে কোনো ওয়ার্ড নাই। কারণ আমার অ্যালকিনের সদস্য হইতে গেলে আমার অ্যালকিনের যে কার্যকরী মূলক এটা এরকম থাকে, এরকম থাকে। অর্থাৎ আমি এটা এভাবে লিখতে পারি, আর তারপরে এখানে ধরো এটা আমি এভাবে লিখতে পারি। এখানে আর হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, আর এখানে কার্বন কার্বন কি? দ্বিবন্ধন। এটা আমি এভাবে লিখতে পারি। অর্থাৎ আমার অ্যালকিনের মধ্যে মাস্ট 2টা কার্বন লাগবে, যেহেতু মিথিন, মিথিনের মধ্যে জাস্ট কার্বন একটা, এইজন্য এটা এখানে অনুপস্থিত। অর্থাৎ মিথিন কখনো সম্ভব না, আমরা ইথিন থেকে শুরু করব। তাই যখন আমরা অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুত করব, অ্যালকিন হতে প্রস্তুতি, কার প্রস্তুতি? অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি। তো ফার্স্ট আমাকে অ্যালকেনের কিছু সদস্য সম্পর্কে জানতে হবে। যেরকম অ্যালকেনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপিন এগুলো আছে, সেম ভাবে অ্যালকিনের মধ্যে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন এগুলো আছে। দেখো, ইথিন, ইথিন হচ্ছে এরকম CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে ইথিন। ইথিনের সাথে যখন আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো, আর এখানে প্রভাবক দেব নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমার কি উৎপন্ন হবে? দেখো, তখন আমার উৎপন্ন হবে অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকেন। এখন অ্যালকেনের কোন সদস্য উৎপন্ন হবে ওইটা নির্ভর করে তুমি অ্যালকেনের কোন সদস্য এখানে ইউজ করছো। এইখানে যদি তুমি ইথিন ইউজ করো, এইখানে উৎপন্ন হবে ইথেন। এইখানে যদি তুমি বিউটিন ইউজ করো, এখানে উৎপন্ন হবে কি? বিউটেন। এখানে প্রোপেন ইউজ করলে এখানে কি হবে? প্রোপেন হবে। যেহেতু আমি এইখানে ইথিন ইউজ করছি, আমার এখানে কি উৎপন্ন হবে? ইথেন উৎপন্ন হবে। ইথেনের সংকেতটা কি? দেখো, ইথেনের সংকেত হচ্ছে CH3
ফার্স্ট বন্ড এক বন্ড CH3। এখন এটি কিভাবে হলো, এটা কিভাবে হলো জাস্ট আমি প্রসেসটা দেখাই। দেখো এইখানে কিন্তু CH2 ডাবল বন্ড CH2, এখানে দুইটা বন্ড, মনে রাখবা দুইটা বন্ডের মধ্যে একটা হচ্ছে পাই বন্ড, একটা হচ্ছে সিগমা বন্ড। এখন এই দুইটা বন্ডের মধ্যে কোন বন্ডটা শক্তিশালী? মনে রাখবা সিগমা যে বন্ডটা আছে ওটা হচ্ছে শক্তিশালী, এটাকে আমি সহজে ভাঙতে পারি না। এটাকে ভাঙার জন্য আমার উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে উচ্চ মানে শক্তিশালী প্রভাবকের প্রয়োজন হয়। আর যেটা পাই বন্ড, এই পাই বন্ডকে আমরা সহজেই ভাঙতে পারি। এই নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এখানে একটা পাই বন্ড ভেঙে যাবে। এই ধরো এখানে একটা পাই বন্ড ভেঙে গেছে, এইখানে পাই বন্ড ভেঙে গেছে মানে এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এই কার্বনের একটা হাত খালি হয়েছে। এইখানে কিন্তু তোমার হাইড্রোজেন আছে দুইটা, তখন কি হবে এই একটা হাইড্রোজেন তোমার এইখানে আসবে আর একটা হাইড্রোজেন আসবে এইখানে। যখন এখানে CH2 ছিল একটা হাইড্রোজেন আসছে, তখন এটা মিলে কি হয়েছে, এটা মিলে হয়েছে CH3। এখানে কিন্তু একটা বন্ধন রয়ে গেছে, কোন বন্ধন? সিগমা বন্ধন। সেম ভাবে যখন এইখান থেকে একটা হাইড্রোজেন আসবে এইখানে, এখানে আছে CH2, এখানে একটা হাইড্রোজেন আসার পর এটাও হচ্ছে কি CH3। এখন এখানে একটা CH3, এই যে একটা বন্ড, কোন বন্ড? এটা হচ্ছে সিগমা বন্ড। তারপর হচ্ছে আরেকটা CH3, এই দুইটা মিলে এরকম হচ্ছে CH3 বন্ড CH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। এইভাবে আমি অ্যালকিনের যে কোনো সদস্য মিলে যখন আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমার কি উৎপন্ন হবে? এইখানে যদি আমি ইথিন ইউজ করি উৎপন্ন হবে কি? ইথেন, অ্যালকেনের একটা সদস্য। সেইভাবে এখানে আমি বিউটিন ইউজ করলে এখানে উৎপন্ন হবে কি? বিউটেন। এটা হচ্ছে অ্যালকেনের একটা সদস্য। এইখানে তুমি হেক্সিন ইউজ করো, এখানে উৎপন্ন কি হবে? হেক্সেন হবে। অক্টেন ইউজ করলে এখানে হবে অক্টেন। তুমি যেগুলো ইউজ করো, যে কয়টা সদস্য এখানে ইউজ করো, এখানে অ্যালকিন থেকে যদি আমি এই প্রভাবকগুলো যদি ঠিক রাখি, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি ঠিক রাখি, তখন আমার কি হবে? অ্যালকেন উৎপন্ন হবে। এটা হলো অ্যালকেনের প্রস্তুতি। কোন প্রস্তুতি? অ্যালকিন হতে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। সেম ভাবে আমি আরেকটা প্রক্রিয়া প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে অ্যালকাইন হতে। দেখো অ্যালকাইন, অ্যালকাইন। এখন অ্যালকেন সম্পর্কে আমরা জানতে হবে, অ্যালকেনের সাধারণ সংকেত সম্পর্কে জানতে হবে, অ্যালকেন কিভাবে প্রকাশ করা হয় এটা সম্পর্কে আমরা জানতে হবে, অ্যালকাইনের প্রতিটি সদস্য সম্পর্কে আমাকে জানতে হবে। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কার্বন যে কয়টা, হাইড্রোজেন যেগুলো হচ্ছে তোমার দুইটা কম, সেটা হচ্ছে তোমার কি? অ্যালকাইন। এখন অ্যালকাইনের মধ্যে তোমার মিথাইন এটাও কখনো সম্ভব না, তাই আমরা কোথা থেকে শুরু করব? ইথাইন থেকে শুরু করব। এটার কার্যকরী মূলক হচ্ছে এরকম, কার্বন কার্বন তিনটা বন্ড থাকবে আর সাথে থাকবে তোমার অ্যালকাইল মূলক থাকবে। তো এটা আমি এভাবে প্রকাশ করতে পারি, আর সি ট্রিপল বন্ড সি, তারপর হচ্ছে আর আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে অ্যালকাইনের কার্যকরী মূলক, আর এটা হচ্ছে কি? সাধারণ সংকেত। তাই আমি যদি ইথাইন লিখি, দেখো ইথাইন হচ্ছে C2H2। কেন হলো? তুমি সাধারণ সংকেতটা ইউজ করো, CnH2n-2। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। আমাদের ক্লাস কিন্তু হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেতটা ছিল এরকম CnH2n+2। আমরা এখন কি পড়লাম? এখন পড়লাম CnH2n-2। এটা কার? এটা হচ্ছে অ্যালকাইনের। অ্যালকাইনের মধ্যে দুইটা হ্রাস পায় আর অ্যালকেনের মধ্যে কি হয়? দুইটা বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে কার্বন যে কয়টা, হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুইটা বেশি, আর অ্যালকাইনের মধ্যে কি হবে? কার্বন যে কয়টা, হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুইটা কম। তাই আমরা এভাবে অ্যালকাইনের সদস্য বের করতে পারি। এটা যদি আমি এখানে 2 ইউজ করি, দেখো এখানে 2 ইউজ করলে C2H2 × 2 অর্থাৎ C2H4 - 2 C2H2। যেহেতু আমি 2 ইউজ করছি, 2 মানে হচ্ছে ইথ, আর আমি যেহেতু অ্যালকাইন এর সাধারণ সংকেতের মধ্যে 2 ইউজ করছি, এজন্য আমার শেষ উচ্চারণ হবে আইন। শেষে কি উচ্চারণ হবে? আইন। এই যে ইথ প্লাস আইন, এই দুইটা মিলে কি হবে? ইথাইন। দুইটা মিলে কি হবে? ইথাইন। সেমভাবে আমি প্রোপাইন প্রস্তুত করতে পারবো, বিউটাইন প্রস্তুত করতে পারবো, হেক্সাইন প্রস্তুত করতে পারবো, হেপটাইন প্রস্তুত করতে পারবো। অর্থাৎ প্রতিটি সদস্য আমি এই সাধারণ সংকেতের সাহায্যে বের করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যেটা প্রস্তুত করব সেটা হচ্ছে এই অ্যালকাইন হতে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করব। তো অ্যালকাইনের একটা সদস্য যদি আমি নেই C2H2, এটা হচ্ছে তার আণবিক সংকেত, অর্থাৎ ইথাইনের আণবিক সংকেত, যেটাকে আমি এভাবে লিখতে পারি CH ট্রিপল বন্ড CH। এটাও হচ্ছে ইথাইনের কি সংকেত? গাঠনিক সংকেত। এটার সাথে যখন আমি এই হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো, দেখো হাইড্রোজেনের বিক্রিয়া ঘটালো
নিকেল প্রবাহের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আমার কি করতে হবে, আমি এই অ্যালকাইন থেকে আমি কি প্রস্তুত করব, অ্যালকেন প্রস্তুত করব। আচ্ছা মনে রাখবা অ্যালকেনের মধ্যে বন্ড ছিল কয়টা, কার্বন কার্বন একক বন্ড। এইখানে কার্বন কার্বন বন্ড কয়টা, এখানে কার্বন কার্বন বন্ড হচ্ছে তোমার 3টা, কারণ অবশ্যই এইখান থেকে আমার 2টা বন্ড ভাঙতে হবে। আমি 2টা পাই বন্ধন এখান থেকে আমি ভেঙে ফেলব, একটা সিগমাটা তো থেকেই যাবে, জাস্ট আমি 2টা ভেঙে ফেলব। 2টা আমি কিভাবে ভেঙবো দেখো, একটা বন্ড ভাঙার জন্য আমার কয়টা হাইড্রোজেন লাগে এখান থেকে 2টা, 2টা ভাঙার জন্য কয়টা লাগবে 4টা লাগবে, এখানে হাইড্রোজেন আছে কয়টা 2টা, এখানে যদি আমি 2 ব্যবহার করি অর্থাৎ 2 অণু হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি তখন আমি এটা এভাবে ভাঙতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি ধরো একটা বন্ড ভেঙে দিলাম, একটা হাইড্রোজেন এখানে আসবে, আরেকটা হাইড্রোজেন এখানে আসবে। এখানে কিন্তু হাইড্রোজেন 4টা ছিল, 2টা চলে গেছে, বাকি রয়েছে কয়টা 2টা। সেম ভাবে আমি এখানে আরেকটা বন্ড ভেঙে দেই, এইখান থেকে আরেকটা হাইড্রোজেন এখানে আসবে, এইখান থেকে আরেকটা হাইড্রোজেন এখানে আসবে। দেখো এইখানে ছিল CH মানে একটা হাইড্রোজেন, এইখান থেকে আর 2টা হাইড্রোজেন আসছে, তার মানে কি হয়েছে CH3, এতটুকুর মধ্যে হয়েছে তোমার CH3। তারপরে এইখানে একটা বন্ড, কি বন্ড, সিগমা বন্ড, এখানে সিগমা বন্ড, এইখান থেকে আরো 2টা হাইড্রোজেন আসছে, এখানে ছিল CH3, আরো 2টা আসছে আবার হচ্ছে CH3, এখানে ছিল CH, 2টা হাইড্রোজেন আসছে হয়েছে কি CH3। এখন দেখো তো এটা কি পরিচিত কিনা, অবশ্যই পরিচিত। এইখানে কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে কয়টা 6টা, এটা কার সদস্য, এটা হচ্ছে অ্যালকেনের সদস্য। কেন, অ্যালকেনের সদস্য হতে গেলে এদের মধ্যে কার্বন যে কয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে যেগুলো হচ্ছে 2টা বেশি, এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন যেগুলো হচ্ছে 2টা বেশি, মানে কয়টা 6টা, যদি বলেন 4 আর 2 কত 6। এটা হচ্ছে কার সদস্য, এটা হচ্ছে অ্যালকেনের সদস্য, এর নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইথেন। এইখানে তুমি যদি ইথাইন ইউজ না করে যদি বিউটাইন ইউজ করতা, এখানে কি উৎপন্ন হতো বিউটেন, এখানে যদি আমি পেন্টাইন ইউজ করতাম এখানে কি উৎপন্ন হতো পেন্টেন, এখানে হেক্সান ইউজ করলে এখানে কি উৎপন্ন হতো হেক্সেন। আচ্ছা এভাবে আমরা কি বের করতে পারি বা কি প্রস্তুত করতে পারি, অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন যে প্রস্তুতিটা করব সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে এটাকে আমরা ডোমা বিক্রিয়া বলতে পারি, এটা আমি উচ্চতর লেভেলে আলোচনা করব। আর এই বিক্রিয়াটা কিভাবে আসলো, ডিকার্বক্সিলেশন, এখানে কার্বন সংখ্যা হ্রাস পায়। এখন কিভাবে হ্রাস পায় এটা নিয়ে আলোচনা করব। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা তোমার কোশ্চেন আসতে পারে, কাকে বলে আসতে পারে, অর্থাৎ তোমাকে বলতে পারে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত করে দেখাবো। আমার অ্যালকেন প্রস্তুতিতে কি করতে হবে, যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া আমাকে প্রস্তুত করতে হবে, অ্যালকেন প্রস্তুত করতে হবে। এখন ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা কিভাবে হয়, এই ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য আমাকে 2টা প্রোডাক্ট লাগবে, সরি 2টা রিঅ্যাক্ট লাগবে। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার সোডিয়াম কার্বক্সিলেশন লাগবে, এটা আমি লিখতে পারি RCOO আমাকে এটা লাগবে। তারপরে লাগবে আমার সোডা লাইম, কি লাগবে সোডা লাইম, দেখো বাংলাতে লিখি সোডা লাইম, দেখে লিখি সোডা লাইম। এখন এই সোডা লাইম কি, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটার মিশ্রণকে কি বলা হয়, এই দুইটার মিশ্রণকে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। এখান থেকে যদি কোশ্চেন করে সোডা লাইম কাকে বলে, তুমি বলো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। এই সোডা লাইম আর হচ্ছে এখানে হাইড্রোক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা কি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ সোডিয়াম কার্বক্সিলেট, তুমি এটা বলতে পারো সোডিয়াম কার্বক্সিলেট অথবা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, এখন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিড কোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি ইন্ডিকেট করছি, করে নাই। এখানে যদি আমি মিথানোয়িক অ্যাসিড ইউজ করি, ইথানোয়িক অ্যাসিড ইউজ করি, দেখো মিথানোয়িক অ্যাসিড ইউজ করলে এটা হবে না। কেন হবে না, কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে কার্বন সংখ্যা হ্রাস পায়। তুমি যদি এইখানে একটা ইউজ করো, এক ইউজ করলে কিন্তু তোমার এক থেকে আর কি হ্রাস পাবে, এই জন্য আমার কি করতে হবে 2 ইউজ করতে হবে। যখন আমি 2টা ইউজ করবো তখন আমি কি পাবো, একটা হ্রাস করলে আমি আরেকটা পাবো। তো এইখানে যদি আমি সোডিয়াম ইথানোয়েট দেই, অর্থাৎ এখানে আর এর জায়গায় যদি আমি তোমার আর কি অ্যালকাইল মূলক, এখানে যদি আমি 2 কার্বনের অ্যালকাইল মূলক ইউজ করি তখন আমি কি পাবো, তখন আমি এখান থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবো। দেখো ফার্স্ট আমাদের যেটা জানতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের, আমি একটু সাধারণ সংকেতটা লিখে নেই, CnH2n+1 COOH। এইখানে দেখো তুমি যদি এখানে তুমি এক ইউজ করো C1H2 * 1 প্লাস হচ্ছে 1 COOH, অর্থাৎ C1 CH3 COOH, এটাকে আমি এভাবে লিখতে পারি
CH3COOH। মনে রাখবা এই যে এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নাম কি? ইথানোয়িক অ্যাসিড এর নাম আছে। আর অ্যাসিটিক অ্যাসিড আছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড এই কথা। এই ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন আমি সোডিয়ামের বিক্রিয়া ঘটাবো তখন এর নাম হবে সোডিয়াম ইথানোয়েট। এটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ঠিক আছে? এখান থেকে আমি যখন সোডিয়ামের বিক্রিয়া ঘটাবো তখন আমি এটা এরকম পাবো যে CH3COON। এটাই হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট। এর নাম হচ্ছে কি? সোডিয়াম ইথানোয়েট। এটার সাথে যখন আমি সোডা লাইমের বিক্রিয়া ঘটাবো, সোডা লাইম মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে কি থাকবে? ক্যালসিয়াম অক্সাইড। যখন এটার বিক্রিয়া ঘটাবো এটার সাথে আমি কি দিব? সামান্য তাপ দিব। এটার সাথে যখন আমি বিক্রিয়া ঘটাবো তাপ দিব তখন আমার কি হবে? তখন আমার দেখো এইখান থেকে কার্বন আছে। দেখো এইখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে দুইটা। তোমার একটা কার্বন এখানে চলে যাবে। দেখো এই কার্বন, দেখো এই কার্বন, এটা আমি এভাবে লিখি, সুন্দর করে লিখে দিই CH3COON। এইখান থেকে ধরো একটা হাইড্রোজেন যদি এইখানে আসে, এখানে কি হইলো? CH4 হইলো। CH4। বাকি কি কি পড়ে রয়েছে? COONA। আর এখানে কি পড়ে রয়েছে? এতটুকু পড়ে রয়েছে। এটা তুমি সাথে রাখতে পারো, এইখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, কয়টা হচ্ছে? দুইটা সোডিয়াম। এখানে কার্বন একটা আর অক্সিজেন এখানে টোটাল তিনটা। তার মানে এগুলোর কম্বিনেশনে তৈরি হয় সোডিয়াম কার্বনেট Na2CO3। মনে রাখবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রোডাক্ট হিসেবে অর্থাৎ উৎপাদ হিসেবে আমি সবসময় সোডিয়াম কার্বনেট পাবো। আর এটা ডিপেন্ড করে এখানে আমি কি ইউজ করছি। এখানে যদি আমি সোডিয়াম ইথানোয়েট ইউজ করি, ইথ মানে দুই, একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়ে হবে কি? মিথ মানে কি? মিথেন মানে এক নম্বর সদস্য। এখানে যদি আমি সোডিয়াম প্রোপানোয়েট ইউজ করি, প্রোপ মানে তিন, এটা হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে তিনটা, তখন একটা হ্রাস পেয়ে কি হবে? দুইটা হবে। অর্থাৎ এখানে উৎপন্ন হবে তখন ইথেন। যেহেতু আমি এখানে দুই কার্বনের অর্থাৎ ইথানল সোডিয়াম ইথানোয়েট ইউজ করছি, এখান থেকে একটা কার্বন হ্রাস পেয়ে আমার কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে। এই মিথেন হচ্ছে অ্যালকেনের প্রথম সদস্য। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এভাবে আমরা কি করতে পারি? অ্যালকেন প্রস্তুত করতে পারি। এটাকে বলা হয় ডোমা বিক্রিয়া। এটা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরো অনেক ধরনের বিক্রিয়া আছে, প্রিভেনশন বিধান আছে, অনেকগুলো বিক্রিয়া আছে, ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি যে কয়টার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারবো বা এসএসসি লেভেল যতটুকু দরকার ততটুকু আলোচনা করে দিলাম। এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে আমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করব। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে যখন আমি হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া ঘটাবো, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব, তখন কি হবে? তখন আমার অ্যালকেন প্রস্তুত হবে। দেন হচ্ছে আমি যখন অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুত করব, আমার প্রভাবকটা কি লাগবে? নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কার সাথে বিক্রিয়া ঘটাতে হবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তখন আমি কি পাবো? তখন আমি অ্যালকেন পাবো। সেইভাবে আমি যখন অ্যালকাইন থেকে আমি অ্যালকেন প্রস্তুত করব, হাইড্রোজেন লাগবে সাথে বিক্রিয়া ঘটানোর জন্য, আর প্রভাবক হিসেবে লাগবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে নিকেল প্রভাবক। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ লাগবো, অর্থাৎ সোডিয়াম কার্বক্সিলেট লাগবো, তারপর হচ্ছে সোডা লাইম লাগবো। এই দুইটা গ্যাসের যখন আমি বিক্রিয়া ঘটাবো, তাপ দিব, তখন আমার কি উৎপন্ন হবে? যে কয়টা কার্বন ইউজ করবো এর চেয়ে একটা কম, মানে কার্বনটা হ্রাস পেয়ে কম সংখ্যক কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এটা হচ্ছে জাস্ট এসএসসি লেভেল। যখন আমি ইন্টারমিডিয়েট উঠবো তখন আমি আরো কিছু প্রস্তুতি নিয়ে আলোচনা করবো। অর্থাৎ পরবর্তীতে অ্যালকেন নিয়ে কোনো টপিক যখন আমি নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব, তখন এর যে আরো কয়েকটা বিক্রিয়া আছে ওই বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন যেহেতু আমি অ্যালকেনের সবগুলো কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন, সাধারণ প্রস্তুতি, তারপর হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম, এগুলো সম্পর্কে জানতে পারলাম। ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আমি জানি না, দেখো আমি জেনে নেই ভৌত ধর্ম আর হচ্ছে রাসায়নিক ধর্ম। এই যে অ্যালকেনের ভৌত ধর্মটা কি কি? অ্যালকেনের ভৌত ধর্ম অ্যালকেনের ভৌত ধর্ম হচ্ছে, মনে রাখবা অ্যালকেনের যে সদস্য আছে এই সদস্যের কার্বন সংখ্যা যত বাড়বে, মানে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তখন কি হবে? চেঞ্জ হবে। যখন অ্যালকেনের মধ্যে তোমার কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত থাকে, তখন এরা সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে। কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। তার মানে অ্যালকেনের প্রথম 4টা সদস্য মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা কোন অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে 4টা সদস্য। সেইভাবে C5 থেকে C17 পর্যন্ত
যারা আছে তারা সাধারণত কোন অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে। কোন অবস্থায়? তরল অবস্থায়। এতটুকু তোমার জানলেই হবে। তারপর হচ্ছে C18+, মানে এর উপরে যারা আছে, মানে C18 এর উপরে যারা আছে তারা কি অবস্থায় থাকবে? সবসময় কঠিন অবস্থায় থাকবে। এগুলো হচ্ছে তার ভৌত ধর্ম। আর তুমি তোমাদের বই এসএসসি বই পাবা যে পেন্টেন না প্রোপেনের একটা গলনাঙ্ক দেওয়া আছে বা স্ফুটনাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 36.1°C। 36.1°C, এটা জাস্ট দেখে নিও। তো এগুলো হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4 এর মধ্যে থাকলে গ্যাসীয় অবস্থায়, 5 থেকে 17 এর মধ্যে থাকলে কি তরল অবস্থায়, আর 18 এর উপরে গেলে কি অবস্থায়? কঠিন অবস্থায় থাকবে। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম, যে অ্যালকেনের আসলে রাসায়নিক ধর্মটা কি। মনে রাখবা, অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন যেহেতু আমি এটা রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়বো, তো আমাকে আগে জানতে হবে এই অ্যালকেন হচ্ছে তোমার আসক্তিহীন, অর্থাৎ প্যারাফিন। তোমাকে কোশ্চেন করতে পারে যে অ্যালকেন একটি প্যারাফিন বা আসক্তিহীন যৌগ বা নিষ্ক্রিয় যৌগ ব্যাখ্যা করো। এটা তোমাকে বলতে পারে যে অ্যালকেন অ্যালকেন হচ্ছে প্যারাফিন। প্যারাফিন এটা ব্যাখ্যা করো। মানে অ্যালকেন যে প্যারাফিন, এই প্যারাফিন মানে কি? এই প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন মানে কি? আসক্তিহীন। কেন আসক্তিহীন? দেখো, অ্যালকেনের মধ্যে এই কার্বন কার্বন কি থাকে? কার্বন কার্বন একক বন্ধন থাকে, অর্থাৎ এই কার্বন ছাড়াও যদি এখানে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের সাথে কয়টা বন্ধন থাকে? একটা বন্ধন থাকে। আর একটা বন্ধন থাকা মানে কি? এখানে সিগমা বন্ধন আছে। সিগমা বন্ধন মানে কি? শক্তিশালী বন্ধন। এই শক্তিশালী বন্ধন থাকার কারণে এটাকে যখন আমি ভাঙবো, ভাঙার জন্য আমার অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, চাপের প্রয়োজন হয় বা শক্তিশালী প্রভাবের প্রয়োজন হয়, তখন আমি এটাকে ভাঙতে পারবো। আর নর্মালি আমি এটা কি করতে পারবো না? ভাঙতে পারবো না। এই জন্য এটা নর্মালি কোনো বিক্রিয়া প্রদর্শন করে না। যেহেতু কোনো বিক্রিয়া প্রদর্শন করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকতে চাই, এজন্য এটিকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। তোমাকে যখন কোশ্চেন করবে অ্যালকেন একটি প্যারাফিন যৌগ ব্যাখ্যা করো, তখন তুমি বলবা অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ এখানে হাইড্রোজেন থাকলেও তার সাথেও একক বন্ধনে সে লিপ্ত থাকে, অর্থাৎ এদের বন্ধন যে এই বন্ধনটা খুবই শক্তিশালী বন্ধন। এই বন্ধনকে আমি নর্মালি ভাঙতে পারি না। একে যেহেতু ভাঙতে পারি না, এটি নিষ্ক্রিয় অবস্থায় থাকতে চাই, অর্থাৎ এটি একটি প্যারাফিন যৌগ। আর এটাকে ভাঙার জন্য উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং শক্তিশালী প্রভাবকের প্রয়োজন হয়, তখন আমি সামান্য ভাঙতে পারি। কিন্তু যেহেতু নর্মালি ভাঙা যায় না, এই জন্য কি বলা হয়? এই জন্য এটাকে প্যারাফিন বলা হয়। এটা হচ্ছে এর রাসায়নিক ধর্ম। আজকের ক্লাসে আমরা কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী, তারপর হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের নামকরণ কিভাবে করতে হয়, সাধারণ সংকেত, কার্যকরীমূলক আছে কিনা নাই, তারপর হচ্ছে এর সাধারণ কিছু প্রস্তুতি, কার্বন ডাই অক্সাইড হতে, অ্যালকিন হতে, অ্যালকাইন হতে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, তারপর হচ্ছে ভৌত এবং রাসায়নিক ধর্ম। এই কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। প্রায় 50 মিনিটের মতো ক্লাস। জানি না তোমরা কিরকম বুঝতে পারলাম। সো আজকে আমাদের যে কয়টা টপিক নিয়ে আলোচনা করলাম, আশা করা যায় উক্ত টপিকের প্রতিটি যে ব্যাখ্যা তোমরা ইজিলি ভাবে বুঝতে পারছো। নেক্সট কোন ক্লাসে আমরা এই যে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে এটার আরো কোনো প্রস্তুতি আছে কিনা, অবশ্যই আছে, ওগুলো নিয়ে আমরা নেক্সট কোন ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।